নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আবার এলাম কিছু কথা বলতে লাইভে। এমনিতে আপনারা সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন যে কিভাবে ভারতের অভ্যন্তরে ভারতের যে বিভিন্ন ইনস্টিটিউশন, যে পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং সোশ্যাল ইনস্টিটিউশনগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলা হচ্ছে। যেমন ইলেকশনকে প্রায় একটা হাস্যকর একটা বিষয় পরিণত করা হচ্ছে। অধিকাংশ যে সাধারণ মানুষের মনেই এই ধারণা চলে আসছে যে ইলেকশনগুলো আসলে উল্টোপাল্টা হয় এবং সেখানে ভোট চুরির একটা গল্প আছে। ইলেকশন কমিশনের এগেনস্টে কোনো ধরনের যে লিগ্যাল অ্যাকশন নেওয়া যায় না, তাকে লিগ্যাল ইমিউনিটি দেওয়া হয়েছে এবং সে মূলত যে শাসক পার্টির হয়ে কাজ করছে এবং এভাবে নানাভাবে ভোট লুট করছে। এছাড়াও এসআইআর, সিএ ইত্যাদি করে বাঙালি জাতির একটা বড় অংশের যে ভোটাধিকার কেড়ে নিতে সচেষ্ট হয়েছে নিউ দিল্লি, গুজরাটি এবং হিন্দিভাষী শাসিত নিউ দিল্লি। তো এবং এইভাবে মোটামুটি বাঙালির অস্তিত্ব বিপন্ন করে তোলে এবং বাংলাকে আনুষ্ঠানিকভাবে উপনিবেশ করার একটা কার্যকর সিদ্ধান্তে তারা এসছে এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে বোঝা যাবে। এছাড়াও মুসলিমদের যে ওয়াকফ প্রপার্টি দখল করা, কারণ অধিকাংশ ওয়াকফ প্রপার্টিরই তো কোনো ধরনের দলিল নেই। যদি সেগুলো হলো যে রাজ্য ওয়াকফ বোর্ডের রেজিস্টার্ড থাকে, এসি নাম্বার থাকে, তাহলে তবু সেগুলো বেঁচে যাবে। অধিকাংশেরই নেই, অতএব অধিকাংশ বাঁচবে না। 90% এমনি শেষ হয়ে গেল দলিলের অভাবে বা রাজ্য ওয়াকফ বোর্ডগুলোতে রেজিস্ট্রেশনের অভাবে। আর বাকি যে 10% থাকলো সেখানেও নানা ধরনের যে লিটিগেশন করে মানে যাদের কিনা যে দলিল আছে আপলোড করার মতো, সেখানেও যারা কিনা যারা ওয়াকফ দিয়েছে তাদের নানা ধরনের যে লিটিগেশনের কথা বলে, নানা ধরনের এরিয়ার কথা বলে, সেগুলোকেও যে ডিসপিউটেড করে আস্তে আস্তে অধিকাংশই নিয়ে নেবে। এখন কথা হলো যে এবং এছাড়া আদিবাসী অঞ্চলেও বিপুলভাবে ডেফিনেটলি ঢোকার চেষ্টা করবে। তো এবং অপোজিশন পার্টি এবং এই অপোজিশন পার্টিতে যেসব যে ভোট ব্যবসায়ীরা কাজ করে, সেই সমস্ত ভোট ব্যবসায়ীরাও আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছে যে যে ভারত রাষ্ট্রে আর তাদের কোনো জায়গা নেই, কারণ সে এখানে মোটামুটি একটা একচেটিয়া একটা দলের শাসন ব্যবস্থায় পরিণত হতে চলেছে। তো সুতরাং এই সমস্ত যে ভোট ব্যবসায়ী যারা আছে যে বিপক্ষ দলের, ওদের তরফ থেকেও এক ধরনের রেজিস্ট্যান্স আশা করা যাচ্ছে। তো সব মিলিয়ে এবং অর্থনৈতিক অবস্থা গোটা বিশ্বেরই খুব একটা ভালো নয়। চীন প্রচণ্ডভাবে হাই ভ্যালু চেনে ঢুকছে এবং যে লো ভ্যালু চেনও খুব একটা ছাড়ছে না, কারণ এর জন্য আপনাকে অর্থনীতি কিছুটা বুঝতে হবে যে সাধারণত একটা উৎপাদন যখন করা হয় সেটাতে মূলত যে নির্ভর করে শ্রমিকের উৎপাদনশীলতা, শ্রমিকের মূল্য বা মজুরি, এছাড়াও যে লজিস্টিক্যাল ট্রান্সপোর্ট এবং এনার্জি কস্ট, এগুলো মিলিয়ে। এখন চীন এত দ্রুত লজিস্টিক্যাল ট্রান্সপোর্ট আর এনার্জি কস্ট কমাতে পারছে এবং তাদের যেহেতু ওয়েজ রেট খুব র্যাপিডলি বাড়ছে, সেই জন্য তারা এত বেশি করে রোবোটাইজ করছে, অটোমেটেড করছে, যে তারা একদিকে হাই ভ্যালু চেনে যাচ্ছে, অর্থাৎ যে ওয়েস্টের যে অটোমোবাইল মার্কেট তারা খেয়ে নিচ্ছে, ওয়েস্টের যে হাইফাই যে মেশিনারি মার্কেট খেয়ে নিচ্ছে, কিন্তু অন্যদিকে তোমার হলো গিয়ে যে লো ভ্যালু চেনে যে ওরা কিন্তু খুব বেশি ছাড়ছে না তৃতীয় বিশ্বের অন্য দেশকে, কারণ সেখানেও তারা কম্পিটিটিভ থাকছে অটোমেশন করে এবং লাগাতার লজিস্টিক্যাল ট্রান্সপোর্ট আর এনার্জি কস্ট কমিয়ে। তো সেই হিসেবে এবং ভারত কখনোই খুব একটা যে কম্পিটিটিভ ইকোনমি নয় গ্লোবাল মার্কেটে, সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আইএমএফ স্বয়ং এবার জানিয়ে দিয়েছে যে ভারতের জিডিপি যে নাম্বার দেয় সেগুলো ফাজড, সেগুলো মিথ্যা, এবং এটা মানে অনেক অর্থনীতিবিদই বলছেন এটা 3.7 বা 4.1 অথবা 2.5ও হতে পারে আসলে ভারতের গ্রোথ রেট, যেটা দেখানো হচ্ছে 8.2। তো তার মানে ভারতের কোনো প্রতিষ্ঠান, সেটা আরবিআই হোক, সেটা ইলেকশন কমিশন হোক, সেটা
এর অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিগুলো হোক, এছাড়াও এলআইসিকে দিয়ে যেভাবে 37,000 কোটি টাকার যে আদানির যে স্টক কেনানো হয়েছে, তাতে বলা যায় এলআইসির মতো সরকারি ইনস্টিটিউশনগুলোর হোক, এদের আর কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা আস্তে আস্তে থাকছে না জনসমাজে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের অর্থনীতিতে সবসময় একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ছিল, মানে এরা এক্সপোর্ট বেশি করতে পারে না কিন্তু প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে, সেই জন্য এদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়। কিন্তু এটাকে তারা এতদিন পুষিয়ে এসেছিল বাইরে থেকে যে ঋণ অথবা যে বিনিয়োগ এনে, অর্থাৎ কিনা ক্যাপিটাল অ্যাকাউন্টে সারপ্লাস রেখে। অর্থাৎ আমরা সাধারণত গুডস অ্যান্ড সার্ভিসের চলাচল মেজার করি কারেন্ট অ্যাকাউন্টে, আর পুঁজি বা ঋণের চলাচল মেজার করি ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টসে এতদিন সারপ্লাস ছিল, মানে আমরা যত না বেশি অন্যকে ঋণ দিতাম বা পুঁজি দিতাম, তার থেকে বেশি বাইরে থেকে ঋণ পেতাম বা পুঁজি পেতাম। কিন্তু এখন সেটাও ঘুরে গেছে। 2024 সাল থেকেই আসলে যে নেগেটিভ হচ্ছে, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস, মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস তো নেই, ক্যাপিটাল অ্যাকাউন্টসেও ডেফিসিট হচ্ছে। অর্থাৎ আমরা যত বেশি পুঁজি এবং ঋণ বাইরে পাঠাচ্ছি, তত বেশি পুঁজি আর ঋণ আমরা ঘরে আনতে পারছি না। এর মানে আস্তে আস্তে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে একটা চাপ পড়া শুরু হচ্ছে। অলরেডি আইএনআর এর ভ্যালু যে 90 ক্রস করেছে, এটা সবে শুরু। এটা একদিন 100, 150, 200, 250 ক্রস করবে। তো সেই দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে এবং শেষ অবধি একটা হলো গিয়ে যে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের একটা সমস্যাও শেষ অবধি আসবে, দেখা দেবে। আবার অন্যদিকে আমরা ইন্টারন্যাশনালি দেখতে পাচ্ছি চীন খুব দ্রুত শুধুমাত্র তাদের উৎপাদন ব্যবস্থাকে অটোমেটেড করছে না, তাদের মিলিটারিকেও অটোমেটেড করছে। তারা অলরেডি যে গ্রেনেড ড্রপ করার জন্য অটোমেটেড যে রোবট তৈরি করেছে, যারা আকাশে উড়ে ঠিক জায়গায় নির্দিষ্ট জায়গায় নিজেরাই ডিসিশন নিয়ে ঠিকঠাক মতো করে যে গ্রেনেড ছাড়বে। তারা হলো গিয়ে যে রোবোটিক আর্মি দিয়ে যে বর্ডার প্যাট্রোলিং শুরু করেছে। শোনা যাচ্ছে যে ভিয়েতনাম চায়না বর্ডার মোটামুটি রোবোটাইজড হয়ে গেছে, সেখানে চীন আর কোনো মানুষ সেনা রাখছে না, রোবট সেনাই ঘুরে বেড়াচ্ছে। অনেকে যে লাডাখেও যে রোবট সেনাদের ট্রেস করেছে। তো তার মানে হলো বিপুলভাবে যে রোবট সেনা আস্তে আস্তে সেখানে আসছে। এছাড়াও শোনা যাচ্ছে চীন এমন কামান তৈরি করেছে যে তোমার হাইপারসোনিক, অর্থাৎ শব্দের থেকেও প্রায় 7 গুণ জোরে যায় এরকম প্রজেক্টাইল, যে সমস্ত কামান নাকি ছুটতে পারে, হাইপারসোনিক প্রজেক্টাইল। অলরেডি চীনের হাইপারসোনিক মিসাইল খুব উন্নত। চীন ইনফ্যাক্ট মিসাইলে পৃথিবী শ্রেষ্ঠ ছিলই। আর এছাড়াও চীনের হাইপারসোনিক গ্লাইডার আছে। গ্লাইডার মানে যেগুলো, মানে আমরা সেগুলোকে মিসাইল বলি যেগুলোর একটা নির্দিষ্ট প্যারাবোলিক একটা পাত আছে, কিন্তু আর হলো যে গ্লাইডার যেগুলো, সেগুলোর কোনো পাত নেই, ওগুলো নিজস্ব এঁকে বেঁকে এলোমেলোভাবে চলে। ফলে ওগুলোকে অ্যাটাক করে, মানে ওই মিসাইলকে অন্য মিসাইল দিয়ে মেরে দেওয়া অসম্ভব হয়। তো এগুলো ছিলই, সঙ্গে এগুলোও যুক্ত হচ্ছে। তো আবার এর মানে সে খুব দ্রুত, যেহেতু তার হাতে ম্যানুফ্যাকচারিং আছে এবং তার হাতে আস্তে আস্তে উচ্চ প্রযুক্তিও চলে আসছে, অর্থাৎ সে হাই ভ্যালু চেনেও ঢুকছে, সুতরাং খুব ন্যাচারালি সে আস্তে আস্তে মিলিটারিকেও মানে আমেরিকাকে ছাপিয়ে যাবে। কারণ আলটিমেটলি তোমার মিলিটারি পাওয়ার নির্ভর করছে তোমার যে ম্যানুফ্যাকচারিং পাওয়ার এবং তোমার টেকনোলজিক্যাল পাওয়ারের ওপর। শুধু টেকনোলজি আছে, ম্যানুফ্যাকচারিং নেই, এই দিয়ে কখনো মিলিটারি পাওয়ার হবে না। শুধু ম্যানুফ্যাকচারিং আছে, টেকনোলজি নেই, তাহলেও মিলিটারি পাওয়ারটাকে অনেক বেশি মানে কস্টলি ওয়েতে জিততে হবে। কিন্তু তোমার যখন টেকনোলজি ম্যানুফ্যাকচারিং দুটোই থাকবে, তখন তুমি মানে হলো যে লেস কস্টলি ওয়েতে মিলিটারিলি জিততে পারো, এই জায়গায় চলে যাবে। তো সেই হিসেবে আমেরিকার এগেনস্টে ডিটারেন্ট সে অত্যন্ত স্ট্রং করে ফেলছে। এটা কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, যখন দেখলাম যে জাপানের নতুন প্রথম ফিমেল প্রধানমন্ত্রী বলল যে তাইওয়ানের কে চীন অ্যাটাক করলে নাকি সেটা জাপানকে অ্যাটাক করা, জাপানকে ভাবতে হবে রেজিস্ট করার কথা। চীন খুব জোরে তার এগেনস্টে প্রতিবাদ করে, অর্থনৈতিক অবরোধ জারি করে জাপানের এগেনস্টে, এবং শেষ অবধি ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের কথা হয়। তারপর শি জিনপিং জাপানের প্রাইম মিনিস্টারকে বলে দেয় যে টোন ডাউন করতে, যে কারণ তাইওয়ান নিয়ে কোনো কথাবার্তা এসব না বলতে। জাপানও তারপর বলে যে হ্যাঁ, আমরা
আই-1কে চীনের অংশ বলে মনে করি। তো এই সমস্ত কথা দেখলেই বোঝা যায় যে চীনের প্রচণ্ড যে ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজিক্যাল প্রাওয়েস, আস্তে আস্তে মিলিটারি প্রাওয়েস হচ্ছে, এবং চীনের যে নিকটবর্তী অঞ্চল থেকে আস্তে আস্তে আমেরিকা হাত গুটানোর কথা চিন্তা করা শুরু করছে। এছাড়াও ইদানিং আমেরিকা যে ভেনিজুয়েলাকে অ্যাটাক করার কথা বারবার বলেছে, আমি মনে করি না ওটা অ্যাটাক করার জন্য বলেছে, ওটা রাদার চীন আর রাশিয়ার থেকে যে সিগন্যাল কি আসে সেটা বোঝার জন্য বলেছে। অর্থাৎ আমেরিকা যে বার্তাটা, এছাড়াও আমেরিকা গতকালই যে রাতে এরকম বার্তা দিয়ে দিয়েছে ইউরোপকে, যে ইউরোপকে নাকি ইন্টেলিজেন্স থেকে শুরু করে সমস্ত যে ডিফেন্স মেকানিজমে যে ন্যাটোর যে যাবতীয় দায়িত্ব নিয়ে নিতে হবে। অর্থাৎ এতদিন যে ন্যাটোর যে 90% আমেরিকার ঘাড়ে ছিল সেটা আমেরিকা রাখবে না, ইউরোপকে প্রায় 45%-এর দায়িত্ব নিতে হবে। 45% অফ দ্য ডিফেন্স ইকুইপমেন্টস, ইন্টেলিজেন্স অ্যান্ড এভরিথিং। তো এর মানে ইউরোপ থেকেও হাত গোটানোর প্রস্তুতি সে নিয়ে ফেলেছে, এবং সে আসলে ভেনিজুয়েলা অ্যাটাকের কথা বলে যে বার্তাটা দিতে চাইছে চীন আর রাশিয়াকে, সেটা হলো আমি শুধুমাত্র ল্যাটিন আমেরিকা এবং এই অঞ্চলে কনসেন্ট্রেট করব। এটার থেকে বোঝা যায় যে ট্রাম্প প্রথমেই এসে কেন বলেছিল ক্যানাডা আর গ্রিনল্যান্ড আমি দখল করব। সে বলতে চাইছে আমার আশপাশের অঞ্চলটা নিয়ে, অর্থাৎ কিনা যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার আমরা যেটাকে বলি, আমি এই অঞ্চলটা আমি নিলাম, তুমি তোমার মতো তোমার অঞ্চলগুলোকে বুঝে নাও, তোমরা দুজনে, এরকম কিছু একটা বলার তার চেষ্টা আছে। এর বেশি কিছু নয়, ভেনিজুয়েলা এসে যুদ্ধ করতে যাচ্ছে না। তো তার মানে যে বিশ্ব ভাগাভাগির কথা আমি বহুদিন ধরে বলছিলাম, আমি প্রথম বলিনি, এটা হেনরি কিসিঞ্জার প্রথম বলেছিল 2018 সালে রেড লাইন ডিলের কথা। উনি মূলত চীন আর আমেরিকার মধ্যে বলেছিলেন, আর বোঝাই যায় রাশিয়া যদিও চীন আর আমেরিকার সমতুল্য নয়, কিন্তু সে অবশ্যই যে তৃতীয় একটা শক্তি, তাকে অস্বীকার চীন আর আমেরিকা করবে না। তো সুতরাং তিনজনের মধ্যে বিশ্ব ভাগাভাগি করার একটা নতুন একটা পদক্ষেপ তারা যে নেবে, এটা হেনরি কিসিঞ্জারের যে লেখা পড়েছে সেখান থেকেই বোঝা যায়। এরপর ওয়াল স্ট্রিটের বড় বড় যারা ইনভেস্টার আছে তার মধ্যে রে ড্যালিও, তাছাড়াও যে ওয়ারেন বাফেট, এছাড়াও তোমার খুব সেলিব্রিটির পর্যায়ে চলে যাওয়া একজন ইলন মাস্ক, প্রত্যেকের কথাতেই খুব ক্লিয়ার ছিল যে তারা প্রত্যেকে একটা ডিল চায়, এবং তারা জানে যে যেহেতু উৎপাদন পুরোপুরিভাবে চীনের দিকে চলে গেছে, কারেন্সি আর ফিন্যান্সও আলটিমেটলি কিছুটা হলেও চীনকে ছাড়তে হবে আমেরিকাকে। অর্থাৎ যে উৎপাদনের বাজার ডমিনেট করবে সে আলটিমেটলি যে মিলিটারি ডমিনেট করবে, মিলিটারি ডমিনেট করলে সে কারেন্সি ডমিনেট করবে, কারেন্সি ডমিনেট করলে সে ফিন্যান্স ডমিনেট করবে। এই চেনটা, এটাই হলো অর্থনীতির স্বাভাবিক নিয়ম। এখন তোমার হলো গিয়ে যখন উৎপাদনের যে মানে চীন যখন উৎপাদনের যে বাজারকে ডমিনেট করতে শুরু করেছে, এর অনিবার্য পরিণতি একটাই হতে পারতো, সেটা হলো যে যুদ্ধে স্থির হবে যে কে মিলিটারি ডমিনেট করছে। কিন্তু সেটা অবভিয়াসলি পুঁজিপতিরা চায় না, বা যারা এলিট আছে পৃথিবীর তারা তো চায় না, তারা বিশ্ব লুটে খায়। তো বিশ্ব যদি না থাকে লোটার জন্য, তো তাদের কষ্ট, তো তারা নিজের কষ্ট তো করবে না, তো তারা ন্যাচারালি যুদ্ধটা করবে না। তারা ওর আগেই একটা যে ডিল চাইবে, যে ডিলে যে যুদ্ধ ছাড়াই একটা বিষয় হয়ে যাবে যে উৎপাদনে বাজারে যেরকম চীনের আধিপত্য তৈরি হয়েছে, তাহলে কারেন্সি মার্কেট এবং তোমার হলো ফিন্যান্স, এই দুটোতেও হলো যে চীনকে যেন আরও বেশি জায়গা দেওয়া হয়, স্পেস দেওয়া হয়। এটাই হলো ডিল, এবং এই ডিলটা যদি করতে হয় তার মানে চীনকে একটা আধিপত্যের জায়গা ছেড়ে দিতে হবে, অর্থাৎ যে মিলিটারি আধিপত্যের জায়গা ছেড়ে দিতে হবে। সেটা আমি ধরে নিলাম চীনের চারপাশে। আর রাশিয়া যেহেতু থার্ড পার্টি হিসেবে আছে, সেই হিসেবে রাশিয়াকেও একটা জায়গা মোটামুটি ছেড়ে দেওয়ার কথা ভাবা হবে। যদিও রাশিয়ার ইকোনমিটা অনেক ছোট, সে অত বড় জায়গা নেবে না, কিন্তু মোটামুটি এরকমই ডিল আশা করা গেছিল, এবং সেটাই হতে চলেছে যে আমেরিকা মূলত ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে কনসেন্ট্রেট করবে এবং চীনকে আর যে নিকটবর্তী এলাকা ছেড়ে দেবে। এবার আপনি এর সাথে এবার যে ম্যাচ করুন ইন্ডিয়াতে কিভাবে ইন্ডিয়ার যে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, ইন্ডিয়ার যে বুনিয়াদগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেওয়া হচ্ছে। এটা কেউ ভাবছে হয়তো বিজেপি করছে, আরএসএস করছে, কেউ ভাবছে
অমুকে করছে তমুকে করছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো আসলে চীনের আধিপত্যের একটা জায়গা তৈরি করা হচ্ছে, সেটাই এদেরকে দিয়ে এই কাজটা করিয়ে নেওয়া হচ্ছে, আর কিছু না। এরা ভাবছে আমাদের লাভ হবে, আমরা আদিবাসী মেরে ওখানে হয়তো মাইনিং করবো, এই করবো সেই করবো, আমরা বাঙালি মেরে এখানে হয়তো এই বানাবো সেই বানাবো, এরা এসব ভেবে করছে। কিন্তু ওরা যাদের ইনস্ট্রাকশনে করছে, ওরা এটাকে চীনের হাতেই অঞ্চলটায়, যেহেতু চীনের আধিপত্য তৈরি হতে চলেছে, সেটা মাথায় রেখেই তারা এই ধরনের কাজগুলো করানো হচ্ছে। মানে ভারতের যারা শাসক তারা একরকম ভাবছে, আর যারা তাদের দিয়ে করাচ্ছে আন্তর্জাতিক শাসকরা তারা আর একরকম ভাবছে। তো আগামী 3 বছর 2026, 2027, 2028 প্রায় ঝড় বইবে এই অঞ্চলে, এবং তার জন্য আমার মনে হয় প্রত্যেকে একটা মানসিক প্রিপারেশন নিয়ে নিন। আপাতত এসআইআর, সিএ, এগুলোতে একটা নির্দিষ্ট, ওয়াক অফ, এগুলোতে খুব লিমিটেড কিছু অংশ যে হলো যে বিব্রত বোধ করবে, তাদের সমস্যা হবে। রেস্ট অফ দ্য সমাজের খুব একটা কিছু যায় আসে না তাতে। কিন্তু এরপর যখন এআই বাবল বার্স্ট করবে, বিশ্ববাজারে পুঁজির চলাচল আরও কমে যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্টসে আরও ডেফিসিট তৈরি হবে, আরও ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস তৈরি হবে, আইএনআরের দাম আরও কমে যাবে, তখন সেটা মিডল ক্লাসকেও হিট করবে। তো আরও অ্যাওয়াটিক একটা সিচুয়েশন আস্তে আস্তে তৈরি হবে, তখন আরও সমাজের আরও বড় অংশের সমস্যা দেখা দেবে। তো এগুলো হবেই, মানে এটা এভাবেই বলে দেওয়া যায় হবে, এবং এটা যারা মিনিমাম অর্থনীতি জানে এবং জেনে তাকে অ্যাপ্লাই করতে পারে, তারাই জানে যে এগুলো হবেই। এটার মধ্যে কোনো বিশাল কোনো ভবিষ্যৎবাণী আছে বলে আমি মনে করি। তো যাই হোক, মোটামুটি বাঙালি জাতি যে প্রিপারেশন নিক, কারণ বাংলাকে একটা হলো উপনিবেশ বানাবার মতো ছক কষেই ফেলা হয়েছে। বাঙালি মুসলমানদের থেকে যে ওয়াক অফ জমি কেড়ে নিয়ে তাদের সত্তায় আঘাত করা, বাঙালি হিন্দুদের একটা অংশকে ডিসিটিজেনাইজ করা, মানে ডিসিটিজেনাইজ তো পরের ব্যাপার, হলো গিয়ে যে ডিভোটার করা। ডিসিটিজেনাইজ কথাটা অনেক বেশি জটিল কথা, ওটা অনেক পরের বিষয়, সেটা না করলেও হবে। ভোটের অধিকার আপাতত কেড়ে নিলেই গল্প শেষ হয়ে যাবে। তো সেটার জন্য প্রস্তুতি চলছে, প্রস্তুতি হোক, এবং 2026, 27, 28 বেশ বিশ্ব রাজনীতি এবং ভারত এবং পশ্চিমবঙ্গ পুরো সমস্ত কিছুই বেশ একটা ঐতিহাসিক বিষয় টিষয় হতে চলেছে মাথায়। এছাড়াও শুনলাম যে তুরস্ক নাকি পাকিস্তানের ড্রোন ফ্যাক্টরি বানাচ্ছে। তুরস্ক এরকম একটি ড্রোন আবিষ্কার করেছে, যে ড্রোনটি নাকি এরিয়াল কোনো চলমান কোনো মানে যে জেট ফাইটারকে অ্যাটাক করতে পারে। তো তুরস্ক তো এখানে ইনভলভড। তো যাই হোক, তো এরকম একটা খারাপ দিকে আসছে সময়টা। আলটিমেটলি হয়তো সময়টা ভালো, কারণ সব কিছু রোবোটাইজড হয়ে যাচ্ছে, মানুষের হয়তো জীবনে বেঁচে থাকার সময়টাও বেড়ে যাবে আগামী 20 বছরের মধ্যে। হয়তো 150 বছর ধরে সে যৌবন নিয়ে থাকতে পারবে, যেহেতু অতদিন বাঁচছে ওর মধ্যে, সেটা আর হয়তো ইলংগেট করে 1000 বছর হয়ে যাবে। 1000 বছর বাঁচতে বাঁচতে হয়তো 10,000 বছর হয়ে যাবে। উই ডোন্ট নো, ইটস আ হ্যাপেনিং জেনারেশন। আর অটোমেশন তো বিপুলভাবে হচ্ছে, মনে তো হচ্ছে না কাজ মানে ফুর্তি করা ছাড়া মানুষের হাতে আর কোনো কাজ থাকবে করার মতো। সেদিক থেকে ভালো, কিন্তু ওই দিনটা আসার আগে মনে হয় খুব ঝড়ঝঞ্ঝার একটা দিনের মধ্য দিয়ে পৃথিবীকে যেতে হবে। তো আমরা যদি দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মানুষের প্রবল উন্নতি হয়েছে, তার আগে মানুষ খেতে পেত না, থাকতে পারার মতো জিনিস ছিল না, বন্যায় ঠন্যায় অনেক লোক ঠোক মরতো। 1870 থেকে কমতে শুরু করেছে একটু একটু করে, কিন্তু 1945-এর পরেই সবচেয়ে বেশি এফেক্টিভলি কমেছে সব কিছু এগুলো। এবং থাকা খাওয়া বাসস্থান এগুলো
অনেকটাই সলভড হয়েছে, অ্যাটলিস্ট শাসকরা মনে করেছে এগুলো সলভ করা উচিত। অন্যান্য যে রিমেনিং সমস্যাগুলো আছে সেগুলো মনে হয় সলভড হয়ে যাবে আগামী 20-25 বছর পরে। কিন্তু তার আগে, যেমন ওই ভালো দিনটা আসার আগে, এই ভালো দিনটা আসার আগে যেমন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে হয়েছিল 45-এর আগে, এবং প্রায় প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধরলে প্রায় তোমার যে 31 বছর ধরে একটা একটা জটিল সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল, তো এক্ষেত্রেও আমার মনে হয় একটা বড় সময় ধরে একটা জটিল সময়ের মধ্য দিয়ে মানুষকে যেতে হবে। কতটা বড় আমি জানি না, হয়তো আগের মতো অত বড় হবে না, কারণ আগেকার দিনে তো এতটা কোঅর্ডিনেশন ছিল না, তখনকার অস্ত্র এত শক্তিশালী ছিল না, ফলে বড় বড় যে যুদ্ধ শক্তিগুলো অনায়াসে নিজেদের মধ্যে যুদ্ধে যেতে পারতো। এখন সেগুলো করতে তারা ভয় পায়, কারণ তাদের হাতে এমন অস্ত্র যে তারা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তো সেজন্য অতদিন না হলেও কিছুদিনের জন্য হলেও 3 থেকে 5 কি 10 বছরের মতো ঝামেলা চলতেই পারে। সো সেরকম দিন প্রায় হাতের সামনে এসে পড়েছে এবং সেটাই হতে চলেছে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সকলে।